পুজো করে দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী রূপে। আর কতকাল চিৎকার করে করে নিজের পরিচয় জানান দেব আমি। আমাকে তো দেশমাতা হিসেবেও শ্রদ্ধা করে, ভক্তি করে, আমার ভক্ত হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে সম্মান পুরান্ত হাত ধরে। আর সেই আমাকে যখন একা অসহায় দেখে তখন নেকড়ের মতন হিংস্র দাঁত মুখগুলো বেরিয়ে আসে। পরদিন নিউজ চ্যানেল নিউজ পেপারে হেডলাইন খবর হিসেবে বিক্রি হই, তখন কত সহানুভূতি পাই। আজ বিজ্ঞান আমাদের গ্রহ থেকে গ্রহান্তরে পৌঁছে দিয়েছে। আজও আমার একা বেরোতে ভয় করে, আমার বাবা মায়ের ভয় করে। আচ্ছা, আমাদের সবার জন্ম তো মায়ের গর্ভেই হয়। আমি মা, আমি গর্ভধারিণী। আবার কখনো দিদি, বোন, পিসি, কাকিমা, মামি, প্রেমিকা, বন্ধু। আমাকে দেখলে আপনাদের দেশের কথা মনে হয় না? আমাকে সম্মান করুন। আমি একা মানে শুধু অসহায় নারী নই, আমি দুর্গা কালী রণচণ্ডী। আমি একা নই। জাগে 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 ভোর হবে বলে, ভোর হবে বলে জাগে 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 নইলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। এই যে আমি স্পিক নোট
নইলে একবার যদি ধোপার কাটুন দেয় আমার এই কোটি কোটি হাতগুলো ভেঙে যাবে। অতএব চুপ করে থাকো, নইলে কিন্তু মেরে গর্দানটা উঠে গেছে। এই, তাহলে ঘরের উপর থেকে মুন্ডু খাওয়া এই কেমনে হবে মাংস খাওয়া? বলি বাবা, বেশি কথা না বলে আমাদের জন্য দু কাপ চায়ের বন্দোবস্ত করতো, নইলে করতে ঘুম চলে আসবে। আমি চা খাবো না। আমাদের উপর বিশ্বাস নেই, তাই তো? না না, আসলে ঠিক আমার চায়ের নেশা নেই। দিদি দিদি, এটা তো নেশার জন্য খাওয়া নয়, এটা যাকে বলে ওই জেগে থাকার জন্য খাওয়া। হ্যাঁ জানি তো। ও উনি হ্যাঁ। উনি না চার দলে, তোকে নিয়ে না পারা গেল না। তাহলে উনি নোটির দলে। অচেনা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। তাহলে আপনি আমাদের দলে চলে আসেন, পুরো ব্যাপারটা মিটে যায়। বেশ, আনুন। এবার আপনি চাচার দলে। যা বাবা, হ্যাঁ, চলে দিদি, তুই জানি আসছি। হ্যাঁ, যা যা যা। বড্ড কথা আছে। তবে মনের দিক থেকে খুব ভালো, জানেন? এই যে আপনার সঙ্গে এতক্ষণ এরকম বলছিল না, কেন জানেন? যাতে আপনি চা খান। আচ্ছা, আমি যা খেলে ওর লাভ কি? বোঝে লাভ লোকসান কিছুই বোঝে না, যাকে পায় তাকেই আপন করে নেয়। আর তাই তো ওর জন্য বড় ভয় হয়, জানেন? হয়? হ্যাঁ, কিসের ভয়? ভয় পাই ওই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ ওকে ঠকায়। এই যে দেখছো, মাথায় সেরকম কোনো নিশ্চয়ই আছে। নেই দিদি, নেই। তাহলে কি আর চিন্তা থাকতো? ওর বাপটাও যে ছিল একেবারে সরল, দেখতো গোপালদা। ওই যে প্ল্যাটফর্মের ওখানে যে বটগাছটা দেখছেন, ওর তলায় বসে আর বাঁশি বাজাচ্ছে। সাথে ঝুড়িতে থাকতো আরো অনেক বাঁশি। যদি কেউ কেনে, কি সুর, সে কি সুর, মনের মধ্যে যেন রং ধনু ফুটে উঠতো। আমরা বসে বসে শুনতাম। কিন্তু এই ইউটিউব যুগে ওই গোপালদার বাঁশি কি আর চলে? ওই বাদ কেউ হয়তো একটা কিনতো, কেউ কিনলে গোপালদার মুখে ফুটে উঠতো একটা স্বর্গীয় হাসি। কাউকে বলতো যে বাজাতে পারবেন তো, না পারলে আমার কাছে চলে আসবেন, যতটা জানি শিখিয়ে দেবো, তার মধ্যে পয়সা লাগবে না। এমন সুযোগও মানুষ হাতছাড়া করে। আসতো না বলতে গেলে ওই আমরা কজন। আর গোপালদা যদি আসতো না, সেদিন বুঝতাম কারো বাড়ি বা কোথাও ওই জোনের কাজ করতে গেছে। আচ্ছা ভাবুন তো দিদি, এমন একজন শিল্পী চলে গেল চুপি চুপি একা একা, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। গোপালদার সাথে রবি মাঝে মধ্যেই আসতো, তখন খুব ছোট, সেই থেকেই রয়ে গেছে আমাদের সাথে। আর তাহলে একটা ভালো কাজের বন্দোবস্ত করে দিচ্ছে না কেন? বললে তো যায় না, চেষ্টা কি কম করেছি নাকি? আসলে কি জানেন দিদি, ওই শিল্পীর ছেলে তো, তাই শিল্পটাকে ছাড়তে পারেনি। আচ্ছা দিদি, আপনার সঙ্গে যে এত রাতে ফাঁকা প্ল্যাটফর্মে এতক্ষণ গল্প করছে, আপনার তো অস্বস্তি করছে না তো? না, তবে প্রথমে একটু বললেও এখন আর ততটা করছে না। তার মানে এখনো একটু করছে বলি? আরে না না, আমি কিন্তু তা বলতে চাইনি। বুঝি দিদি, বুঝি। অস্বস্তি করার টাইম তো স্বাভাবিক। আসলে কি জানেন, আমরা চলে যেতেই পারতাম, আমাদের ওই পোস্টার লাগানোর কাজ তো শেষ। কিন্তু এত রাতে ফাঁকা প্ল্যাটফর্মে আপনাকে একা বসে থাকতে দেখে বুঝলাম যে আপনি ওই লাস্ট ট্রেনটা মিস করেছেন আর ফার্স্ট ট্রেনের অপেক্ষায় বসে আছেন। আরও বুঝলাম যে আপনি আমাদের এলাকার মানুষ নন। বাবা, আপনার অনুমান সত্যি তো খুব প্রখর। আমাকে এত রাতে এই ফাঁকা প্ল্যাটফর্মে বসে থাকতে দেখে আপনাদের মনে একটু সহানুভূতি জেগে ওঠে, আর সেটাই জানান দিচ্ছেন, তাই তো? না না, আমাদের দেশে যদি কোনো মহিলা কোনো পুরুষকে বিশ্বাস করে ফেলে, তাহলে যেসব ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এই যেমন ধরুন অনিতা দেওয়ান, তাপসী মালিক, নির্ভয়া কাণ্ড, রামধনী কিংবা হাথরাস, এসব যখন শুনি তখন পুরুষ হিসেবে লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায়। তাই সেই লজ্জা যাতে বেশি পেতে না হয়, সেই কারণেই আসা। পরিবেশ, আমি কিন্তু প্রথমেই বলেছি আমি আত্মরক্ষা করতে জানি। কুস্তি আপনি তো আমাকে সুকুমার রায় মনে করিয়ে দিলেন। ওই যে ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। আমি কিন্তু অকারণে কাউকে মারি না। যাক বাবা, বাঁচা গেল।
একটা ব্যাপারটা জানা হলো না, আপনি আমাদের এই গ্রামে মানে যাকে বলে এই পাণ্ডব পূজিত গ্রাম ওই মিষ্টি মিষ্টি এসেছিলেন কেন? এখন আপনি তা ফেরত চাচ্ছেন কেন? আসলে হ্যাঁ। আসলে কি জানেন তো, আমাদের এনজিও নারী শিক্ষার ব্যাপারে একটা সদিচ্ছা করতে এখানে এসেছে। ওটা ভালো তো, বাকিটা কোথায় গেল? বাকিরা সবাই বিকেলের ট্রেনে ফিরে গেছে। আর আমার খুব পুরোনো এক বান্ধবী কি হয়েছে আপনাদের এখানে। তো সে খুব করে ধরলো তার এখান থেকে রাতের খাবারটা খেয়ে তবেই ফিরতে হবে। তারা তো রাতের খাবার খাইয়ে আপনাকে ছেড়ে দিল, রাতে তাদের একদম হয়েও গেল, আর আপনি সারা রাত এই ফাঁকা প্ল্যাটফর্মে একা। আরে না না, এতে তাদের কোনো দোষ নেই। আসলে আমি তো একটু ফোন করলেই তারা এসে আমাকে নিয়ে যেত। হ্যাঁ, তাহলে ফোনটা করুন। আরে ফোনে চার্জ শেষ। আমাকে নাম্বারটা বলুন, আমি নাম্বার মুখস্থ নেই তো। আর তাছাড়া আমি অকারণে কাউকে বিব্রত করতে চাই। আপনি স্বাধীন চেতা, তাই নারী শিক্ষার সমীক্ষা ভালো, খুব ভালো। তবে যদি একটা অনুরোধ, এরপরে না যখন এইটাকে আমাদের গ্রামে আসবেন বা আপনি আসার আগে আমাদেরকে একটা ফোন করে দেবেন, কেননা এমন একটা কাজের সাথে না নিজেকে যুক্ত রাখতে পারলে আমাকেও খুব ভালো লাগে। আপনারা আমাদের সঙ্গে কাজ করবেন? হ্যাঁ, এটা খুব ভালো। অবশ্যই যদি আপনারা সুযোগ দেন তবে। আরে না না, এ তো খুব ভালো কথা। আর তাহলে তো আমাদের এখানে কাজ করতে বেশ সুবিধা হয়। দিন আপনার ফোন নাম্বারটা দিন তো, আমি বরং লিখে নিই। আর কাজ আছে। কবিতাটি কোথায় গেল? চিন্তা চান এত সময় লাগে বলুন তো? দেখুন, হয়তো দার্জিলিং এ কোনো চা গাছের তলায় কাপে গরম জল নিয়ে বসে আছে। কখন গাছ থেকে টুক করে দুটি পাতা আর একটি করে ওই পেয়ারা এসে পড়ে। তা যা বলেছেন প্রায় সেরকমই অবস্থা। যাক, যতক্ষণ না আসছে ততক্ষণ। আচ্ছা, আপনি থিয়েটার দেখেন? এটা? হ্যাঁ। না, কেন দেখেন না কেন? বুঝি না তাই। দেখতে না গেলে কি করে বোঝেন যে বোঝেন না? আসলে কি জানেন তো, নিজের কাজ নিয়ে না ভীষণ ব্যস্ত। ব্যস্ত? আচ্ছা, আপনি মাইকেল মধুসূদন দত্তের কাব্য পড়েছেন? মাইকেল মধুসূদন দত্ত পড়েছি, কিন্তু ওই পাঠ্য বইতে ব্যাস। আজ 2 বৎসর হয় মহাকবি আমাদের সকলকে শোক সাগরে নিমজ্জিত করে মহাপ্রয়াণ করেছেন। শুনুন, আদিল তুমুল রণ দেব রক্ষণরে অম্বুরাস সমকম্ব ঘোষিল চৌদিকে অযুত টঙ্কারি ধনু ধনুর ধর বলিল দিল শ্রবণ পদ রকন ছাইয়া উইল কলঙ্গ। কেমন লাগবে? আচ্ছা আচ্ছা, আপনি কোন মধুসূদন দত্তের কথা বলছেন? মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু তিনি তো 2 বছর কেন, তিনি তো প্রায় 150 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো আমি একদম খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই সময় দাঁড়িয়ে এরকম সংলাপ বলে উঠলাম কেন বলুন তো? আমি কি তাহলে কাপ্তেন বাবু? আপনি নিজেই জানেন না আপনি কে? আপনি নিয়মিত ইন্ডিয়ান মেইল পত্রিকা পড়েন? ইন্ডিয়ান মিরর? হ্যাঁ। না, তবে টাইমস অফ ইন্ডিয়া করি। কেন বলুন তো? সে পত্রিকায় বলেছে ময়ূর বাহন নাটক আসিতেছে, আর আমার অভিনয় দেখে জানেন আমি নাকি বাংলার গ্যারি। বাহ, খুব ভালো কথা। হ্যাঁ, কিন্তু কই ওই গ্রেট ন্যাশনালের অর্জন তো মুস্তাফিজে তো বলেনি আমার নাম হচ্ছে বেরিমাদক চাটুর্য, আমি কাপ্তেন বাবু। চাটুর্য ব্রাহ্মণ? না, আমি ব্রাহ্মণ নই, আমার জাত হচ্ছে থিয়েটারওয়ালা, আমি অভিনয় বেঁচে খাই। আমার নির্চাত তো দেখেননি মশাই, গিরিশ ঘোষের সাধ্য আছে অমন নির্চাত করে। এদিকে ওই গ্রেট ন্যাশনালের বর্ণচোড়া আমিরা কি করেছে জানেন? আমাদের অ্যাক্ট্রেস বাংলা সঙ্গীতকে পুষিয়ে নিয়ে চলে গেছে। গেদারগুড়িতে ডাক্তারের কেস হয়, ওই মানুষকে বলেছে নিজের হাতে ছিল সোনা গাছের ভেসটা, তাকে আমি ভিড় দর্পণে ভেড়ে সাজাই ধীরে ক্রমে প্রস্ফুটিত কুসুম সমগ্র পাওয়া ছিল তিলোত্তমা। আর আজ বেটি যেমন করে গ্রেট ন্যাশনালে চলে গেল। এদিকে আমি ওই বাহন নাটক কামাই কি করে অনুরাধার পাঠ নেবে, আপনি নেবেন? হ্যাঁ দেখছি অনুরাধার পাঠটা আপনি নেবেন? হ্যাঁ, মানে না না মানে আবার কবে থেকে না? না, মানে কলকাতা থেকে এত দূরে এসে। দিদি আপনার সঙ্গে একটু আমি মজা করছিলাম। ও তাই বলুন, কিন্তু আপনার কিন্তু বেশ অসুবিধা হয়ে গেল। না, কিচ্ছু অসুবিধা নেই। কেন? এক্ষুনি তো বললেন যে ময়ূর বাহন নাটকের অনুরাধার পাঠটি নেবে। ওরে বাবা, ওটা তো উৎপল দত্তের লেখা টিনের তলোয়ারের সংজ্ঞা। ও তাই বলুন। নইলে আপনি ভাবুন, ওই গিরিশ ঘোষ, অর্ধেন্দুশেখর মুস্তাফি, এদের সাথে অভিনয়ে টক্কর নেওয়ার কথা আমার মতন একজন সামান্য ছাত্রের শোভা পায়। ওই আপনার সময় কাটাবার জন্য একটু বললাম, এই আর এবার আশা করি যেটা দেখবেন। আমার মাথায় না একটা পুরী কল্পনা এসেছে। এই চা খেতে খেতে বলুন শুনি। বাবা, কি ব্যাপার, এত দেরি হলো তো? আর বলো না,
চায়ের দোকানের মালিকের ঘুম ভাঙিয়ে দোকান দিয়ে তারপর চা বানিয়ে আনলাম। বাবা, এই এত রাতে ঘুম থেকে উঠে দোকান খুলে ওকে তিন কাপ চা বানিয়ে দিলে, আর কিছু বললেন না? এই চাচা পুরো এখন দিদির সামনে করা যাবে না, আর তোমাকে পরে সব গোপনে বলবো। বেশ, তবে বলুন। হ্যাঁ দিদি, কি পরিকল্পনার কথা বলছিলেন বলুন। হ্যাঁ, বলছি, আচ্ছা, নাটকের মাধ্যমে লোক শিক্ষা হয় বলে। ওরে বাপ রে বাপ, এটা তো আমরা বলিনি, এটা বলেছেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা যে নারী শিক্ষার প্রসারের কথা বলছি, হ্যাঁ, আচ্ছা সেটা যদি এই আপনাদের নাটকের মাধ্যমে হয়, মানে মানে আমি বলতে চাচ্ছি আপনাদের নাটক দেখার জন্য বহু দূর দূর থেকে বহু লোক আসে, তেমনি শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা আসবে। দেখুন, আমরা যখন তাদের না তানুগতিকভাবে শিক্ষাদান করি, এরা কিন্তু বড় হয়ে যায়। আচ্ছা, আমরা যদি এই নাটকের মাধ্যমে তাদের শিক্ষাদান করি, তাহলে অনেক সহজ হবে। আরে আপনি তো আমাদের মনের কথা বলেছেন। আরে দিদি, বহুকাল ধরে তো আমরা এই আন্দোলনই করে আসছি, থিয়েটার ইন এডুকেশন। আসলে কি জানেন দিদি, কোনো সরকার আমাদের আন্দোলনে কর্ণপাত করে না। যদি তারা কোনো আন্দোলনে কর্ণপাত করেন না। হ্যাঁ, এটা কিন্তু একদম রবি ঠিক কথা বলেছে। ওই হয় কি জানেন তো, 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ আসলে আমরা না আমরা 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 ভীষণ রবীন্দ্র ভক্ত হয়ে উঠি, কিন্তু তার ওই শিক্ষা চিন্তা বা পদ্ধতিকে না তো অতটা আপন মনে করি না। নইলে আপনি ভাবুন তো, উনি তো কবে ওই বিশ্বভারতী শিক্ষা ব্যবস্থায় নাটককে অন্তর্ভুক্ত করেছিলেন, আর আমরা কি করলাম আমরা তার সবটুকু বাদ দিয়ে তার মূর্তি গড়ে তাকে পুজো করলাম। প্রাণে গান নাই, মিছে তাই রবি ঠাকুর মূর্তি করা। এই এতক্ষণে ঠিক জায়গায় ঠিক সংলাপটা প্রয়োগ করেছি সবাই। তাহলে আমাদের এখান থেকেই কাজটা শুরু হোক। শুরু হোক পথ চলা। হ্যাঁ, তবে অর্থটা কিন্তু সফল হবে না, অনেক বাধা আসবে। সব বাধাকে অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। আরে বাধার কথা মাথায় রাখলে আমাদের কিন্তু এক জায়গাতেই থেমে থাকতে হবে। প্রতাপ যখন চেঁচিয়ে করে লক্ষ্য দেবার বড়াই যেন মনে, তখন তাহার বিধির সঙ্গে লড়াই। দুঃখ সহার তপস্যাতেই হোক বাঙালির জয়। ভয়কে যারা মানে তারাই জানিয়ে রাখে ভয়। মৃত্যুকে যে এড়িয়ে চলে, মৃত্যু তারাই জানে। মৃত্যু যারা বুক পেতে লয়, বাঁচতে তারাই জানে। দিদি দিদি, এরকম মুহূর্তে একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। মানে নাটক হলে এরকম মুহূর্তে একটা গান থাকতোই। কিন্তু জীবনটা তো আর নাটক নয় রে ভাই। দিদি জীবনের সত্যকে অর্থাৎ বাস্তবকে পুনরাভিনয় করার নামই হচ্ছে নাটক। দিদি একটা কাজ, এই এত রাতে এই ফাঁকা প্ল্যাটফর্মে এই রাতের তারারা শুনবে, এই বাতাস শুনবে, আমরা শুনলাম। আচ্ছা বেশ, প্রাণীর আগুন না পুড়িয়ে ফেলি, আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কার আঘাত সরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সত্যি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে, আগুন জ্বালো, আগুন জ্বালো। আচ্ছা আচ্ছা, আমার গান তো হলো, এবার একটা অভিনয় হয়ে যাক। এই রাতে এই ফাঁকা প্ল্যাটফর্মে কেন? একজন মহিলা যদি আপনাদের অনুরোধ রেখে এই রাতে এই ফাঁকা প্ল্যাটফর্মে গান করতে পারে, তাহলে আপনারা পারবেন না কেন? না মানে আসলে আমরা তো মঞ্চ অভিনয় করি, ওই ওপেন এয়ার অভ্যেস নেই। কেন নেই কেন? আচ্ছা আচ্ছা, আমি তো জানি ওপেন এয়ার থিয়েটারকে বেছে নিয়েছিলেন নাটকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে তাহলে আপনারা পারবেন না কেন? আরে সে তো দিদি আপনি যার কথা বলছিলেন তিনি হচ্ছেন বাদল সরকার। কোথায় বাদল সরকার আর কোথায় আমরা? কেন? এই তো আপনি নিজেকে ছাত্র বললেন, তাহলে তার কাছ থেকে এই শিক্ষাটা নিলেন না কেন? আচ্ছা, বুঝেছি বুঝেছি, আপনারা আপনারা মঞ্চে অভিনয় করতে এসেছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, মনে করুন না এই ফাঁকা প্ল্যাটফর্মের মঞ্চ, আর তুমি ওই রেল লাইনে সারি সারি কালো মাথা, আর নিশ্চয়ই অভিনয় করতে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ দাদা, মনে করো
কোনো আলোর জাদুকর তাপসের আলো গায়ে মারছো? আরে তুমি তো বলো যদি একবার ওনার দেওয়া আলোতে মৃত সৈনিকরা পাঠ করতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আমি ডগরার গ্যারিক বলছি। অমৃতলাল, কারাগারে অমৃতলাল। এই পর্দা টেনে দাও, পর্দা টেনে দাও। নো সরি নট, এটা প্রিয়নাথের কথা। এবার উন্মুক্ত চিনের তরবারি। কি হচ্ছে কি ক্যাপ্টেন বাবু? আমি জুয়ে করব। সাহেব তোমরা এদেশে এলে গেলে, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমরা তো ছিলাম ভাই ভাই গলাগলি কইলে হিন্দু মুসলমানের প্রীতির বাহু বেঁধে হাজার হাজার কোষ দূর এদেশে এসে কেনে ওই বুট চড়ায় মার্গে দিলে মোদের স্বাধীনতা। এনে এসে জানো নাকি তুমি, এরা হারমাদ, এরা জনদস্যু, এসে লুট করতে। নারীর সতীত্ব নাশ কইলে এই সোনার ভারতের ছাড় খাড় কইলে চলে যাবে ওই শক্ত ডিঙা ভাইসে। দাদা মাস্টারসে আমার স্পেশাল ডিমান্ড ছিল নাটক, তবে আমি কিন্তু বেশি অভিনয় করিনি, দেখেছি। কিন্তু আপনি যে গোড়ায় বলতেন আপনি নাটক দেখেন না। দেখলাম আপনি তিনের তরবারের সংলাপ করেছেন। তো মাঝ রাতে এই ফাঁকা প্ল্যাটফর্মে বসে যদি তিনের তরবারের সাথ গ্রহণ করা যায় তাহলে বলবো কি? 12ই আগস্ট 1971 কলকাতা রবীন্দ্র সদনে প্রথম অভিনয় হয় তিনের তরবারি। আজ 50 বছর পরে কি প্রাসঙ্গিক নাটক, তাই না দাদা? একদম ঠিক বলেছিস তুই। বলছি কি, আমার না সব চেষ্টা পেয়েছি। হ্যাঁ। কিছু মনে করবে না তো? ডক্টর সম্পর্ক থাকলেই তো আর আত্মীয় পাওয়া যায় না। আগে আপনার সঙ্গে আপনার যোগ, ডাক্তার সঙ্গে আছে দিদি। তাহলে দিদি বলেই যখন ডাকছো, তাহলে আপনি যেন তুমি বলো না। এবার তো যেতেই হবে। আচ্ছা কি হলো? তোর পালিয়ে গেল? ওই চায়ের দোকানের লোকটা জেগে বসে আছে, আমার দিকে আগুন ছড়ানো দৃষ্টিতে তাকিয়ে আছে। যদি মারধর দেয়, বলছি কি দাদা চলো। ওনাকে এখানে একা রেখেই ডাকলে? ওই যে বললাম আমি কুস্তি জানি। বাপরে বাপ, আপনি বললি মেয়ে। বসুন, আমরা জল নিয়ে আসছি। হ্যাঁ, বাসনটা বেরিয়েতে কল আছে, দেরি হতে পারে। কিচ্ছু চিন্তা করবেন না। ঠিক আছে, চল চল বাবা, চল। আমি বসে যাচ্ছি, চল। হ্যাঁ ভয় নেই, আমি যাচ্ছি। কাছে এসেছি, এ কত সে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, এ কত ভালোবেসেছি তুমি আমি। মরণ দশা। এ বাবা, উত্তর দিলে না যে? তুমি জানো আমি কে? কেন যে ওদের জড়াইতে পাঠালাম? জল যমুনায় জল আনতে গিয়ে সঙ্গে নেই তো কেউ, কাদের ফুলের বউটা তুমি, কাদের ফুলের বউ। জেনে এক চর মারবে। আর তাহলে একটু হাতে ছোঁয়া পাবো শোনা। আচ্ছা মাতালের পাল্লায় পড়লাম তো। মাতাল, যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সেই মাতলামি, ধন্য আমি, ধন্য যে মাতাল তোমার জন্য। ও বাবা, তুমি দেখছো গায়ক মাতাল। এই একটা দিনে কেউ আমায় সঠিক চিন, আর এতদিন সবাই আমায় ভুল বুঝতো, তুমি শুধু আমাকে সঠিক চিনতে না। আবার শোনা বলা হচ্ছে? সঠিক শোনা, আর আমি হচ্ছি গায়ক। গায়ক? হ্যাঁ, তো কি গান করছেন আপনি? কত ফাংশনে গান গাইতে গেছি জানো? আপনি আপনি অনুষ্ঠানে গান গেয়েছেন? অনুষ্ঠান নয়, অনুষ্ঠান না, ফাংশন। ওই হলো গান গাইতে গেছি। গান গাইতে গেছেন। গাইতে গিয়ে আমারে কেন কেন গাইতে দিলেন? শালা, এই চা তোমার সঙ্গে গালি দিয়ে ফেললাম। ঠিক আছে, চালিয়ে যান। এই ঠিক আছে, চালিয়ে যান না, কেউ বললো না। সবাই আমার গান শুনলে বলে ওরে থাম থাম থাম। আসলে দোষটা কারণ যারা গাইতে দিল না, এটা কার বলে গো? আর ওই ওপরওয়ালা। কেন? ওই ওপরওয়ালা কেন? হ্যাঁ, আমায় সব দিল। না, উত্তম কুমারের মতো। আর কণ্ঠস্বর অমিতাভ বচ্চন। আর গান গাই
প্রায় কিসের তোমার মতো। বাবা, আপনি তো পুরুষ নন, আপনি তো মহাপুরুষ। আর এই মহাপুরুষের গলায় উপরের সূর্য ঘুরে গেল। তাই আপনার কিশোর কুমার হওয়াটা মৃত্যুর জন্য কষ্টে গেল। তুমি শুধু আমার দুঃখটা বুঝবে না, আর কেউ বুঝবে না। তাই তোমার শোনা ডার্লিং। বেশি শোনা শোনা করবেন না, এই শোনা কখন টিনের তলোয়ার হয়ে গলাটা কেটে দেবে বুঝতেও পারবেন না। সে কি গলা হাওয়া? তাহলে কি করে হবে কান গাওয়া? আমার পকেটে জিনিস আছে। এই না, এটা কি? এটা ফুল, এই পেলে ফোটা ফুল। এটা দিয়ে আমি কি করবো? তুমি সবাই বুঝবে শোনা। এক চড়ে না সব দাঁতগুলো ফেলে দেবো। ঠিক আছে, কিন্তু পারবে না। কি পারবো না? তোমার ফেলছে কেন? এবার দাঁতি তো হওয়া, যা দু চারটে পড়ে আছে তাও নকল। কিন্তু বিশ্বাস করো প্রিয়, আমার ভালোবাসাটা আসল। তাই এ পর্যন্ত এই ভালোবাসা আসলকে নিবেদন করেছে। সে কি আর হিসেব আছে? গাইসা যেও তুমি যখন বাধ্য সারাদিন তো কজন এখন পর্যন্ত একজনও না, তাই না? আমি রোজ একটু করে না একটু টিফিন বাবুর কারণ সেটা পান করি। एक बिपिन बाबुर कारण सुधा बेटा चला बेटा एक खुदा बिपिन बाबुर कारण सुधा बेटा चला बेटा एक खुदा। আমি কি রোমান্টিক বলো? এই তুমি শুধু আমার সঙ্গে এতক্ষণ কথা বললে। আর বাকিরা? বাকিরা কেউ হাত দিয়ে, কেউ জুতো দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ লাঠি দিয়ে। আচ্ছা ভালো ভাই তো। তুমি আমার দিদিকে জ্বালাতন করবে আর আমি বসে বসে দেখবো? না না, তুমি তো বসে বসে দেখছো না ভাই তো। বস ভাই তো, ভালো ছিল। হ্যাঁ সরি ভাই তো, আসলে আমি প্রেমিক মানুষ তো। হ্যাঁ, তাই আমি হিংসা পছন্দ করি না। সরি ভাই তো, সরি শোনা। আমার না এই বাড়িটাও বসে গেল, বুঝেছো না? बिपिन बाबुर कारण सुधा बेटा चला बेटा एक खुदा बिपिन बाबुर कारण सुधा बेटा चला बेटा एक खुदा। चली सुना এই নাও দিদি চল। কি দিচ্ছিস অমন করে? আমার গল্প এটা কি? আসলে আসলে তোমার চিত্র মুখটা দেখছি। জানো দিদি, আমার ছোটবেলায় আমার এক পাড়া থেকে দিদি ছিল। আমার থেকে অনেক বড়, আমাকে খুব ভালোবাসে। বাড়িতে যখন কেউ আমাকে বলতো, হয় আমি ছুটে দিদির কাছে চলে যেতাম, হয়তো দিদি শুনতে পেলে আমাদের বাড়িতে এসে বাবা মার উপর খুব তৈরি করত। দিদির ছিল এক জাতের আত্মা। তিনি কত সুন্দর আচার বানাতেন। দিদি কতদিন সেখান থেকে আচার কিনবে আমাকে খাইয়েছে। আসলে আমি তো প্রায় অবহেলা হতো, এই দিদি আমাকে খাইয়েছে। মানে তুমি যাকে বলতে পারো, দিদি ছিল আমার নিশ্চিন্ত আশ্রয়। একদিন প্রাণে এলো দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। সেটি আনন্দ আমার। আসলে ছোটবেলায় খুব বেশি ভালো খাবার দাবার করতে হতো। এই সমস্ত উপলক্ষে এলে বুঝতাম কদিন বেশ জমিয়ে তৈরি মুখে খাওয়া যাবে, কিন্তু ভুলেই গেছিলাম। কদিনের আনন্দের পর সকালে লেখা আছে ছিল দিচ্ছে দিদির বিয়ে ঠিক হলো এক বন্ধু ব্যবসায়ী মেয়ে। ছেলেকে দেখতে রাজপুত্রের মতন। বিয়ে দিদিকে সাজালো আর বেনারসি। দেখে যেন মনে হচ্ছিল সাক্ষাৎ মা দুর্গা। কটা দিন খুব আনন্দ করলাম। দিদি গেল শ্বশুর বাড়ি, অষ্টমঙ্গলায় এলো, মুখে সে হাসি লেগে আছে। আবার পরে আসবে গো। দিদি বলল খুব তাড়াতাড়ি। শুনে একটু আশ্চর্য হলাম। কিন্তু তারপর দিন যায়, মাস যায়, বছর যায়, দিদি আর আসে না।
নিস্তব্ধতা। বুঝতাম না কেন পরের বছর দিদি এলো পুজোর সময়। কিন্তু তার দুধে আলটা গায়ের রঙে যেন খালি করেছে। আমি কাছে যেতেও তিনি যেন উদাসী। আমি জিজ্ঞাসা করলাম, এত দেরি করে এলে কেন? দিদি কোনো উত্তর দিল না। শুধু বলল, ভালো আছিস তো? আমিও অবাক হয়ে বললাম, পুজোর পর দিদি সেই যে শ্বশুর বাড়ি গেল আর এলো। পরে শুনলাম দিদির উপর রোজ অত্যাচার হতো। কখনো পরের টাকার জন্য, কখনো কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য। শেষে দিদি সহ্য করতে না পেরে আত্মহত্যা আমাদের বিপদে যে এত পাশে দাঁড়িয়েছে, তার বিপদে আমরা কেউ দাঁড়াতে পারি। মেয়ে এখন বড় হয়েছে, স্কুলে পড়ে, কিন্তু রোজ ভয় হয় ওই ওর অবস্থাও যদি হয় রে সমাজ। তোমার স্মৃতি থাকুক একলা থাকার পুকুরে একটা কুকুর ডাকুক। দিচ্ছ ভীষণ যন্ত্রণা, বুঝতে কেন পারছো না? চাই মানুষ আমি, যন্ত্রণা। চোখ বেড়েছে, চোখ উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক। ঝরা পাতা, ঝরা পাতা। আপনাদের এই রাতে এত কবিতা আসে কোত্থেকে? ধুত্তর মশাই, এই রাত্রে আবার এক পাগলের পাল্লায় পড়া গেল। পাগল? হ্যাঁ, পাগলই বটে। আচ্ছা, আপনি কখনো খিদের জ্বালায় নিজের ভিটে ছেড়েছেন? না, নিজের ভিটে ছাড়িনি, তবে নিজের ভিটে বহুদিন বউরা থাকে না। আচ্ছা, কেন বলুন তো? কারণ খিদের তাগিদে নিজের ভিটে ছেড়ে অন্য দেশে গেলে আপনাকে বলা হবে পরিযায়ী বা শরণার্থী। বাহ 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 বাহ, খুব দামি কথা বলেছেন তো। আমি মানুষটা ধূসর বাদামি, কথার আবার দাম কি মশাই? সকালে মানুষ যে কথা বলে, বিকালে সে কথা বলে, রাত্রে কোন কথা ভাবতে ভাবতে ঘুমোতে যায়। কথার দাম নেই, কোনো কিছুরই তো দাম নেই। ঠিক বলেছেন মা জননী। মাইলের পর মাইল মানুষ সার বেঁধে হাঁটছে, ওদের পরিচয় কি? পরিচয় কোনো আছে নাকি? মোর নাম এই বলে খ্যাত হোক, আমি ক্ষমা দেব না, ওসব কবিতার কথা। এখন কেউ কারো লোক নয়। মরে গেলে পর্যন্ত মানুষ ভাবে এই মৃতদেহটা কোন রাজনৈতিক দলের লোক। ওর নিজস্ব কোনো পরিচয় নেই। তাহলে আপনার আমার পরিচয়টা কি? না ভাই, দরকারে নেই আমি। তাই তো আমার এই পাগলের ছদ্মবেশ। তাহলে একমাত্র পাগলেরই নিজস্ব পরিচয় আছে বলুন। এতক্ষণে ঠিক কথা বলেছেন। হ্যাঁ, আপনি এতক্ষণে ঠিক কথা বলেছেন। ভোট আসলে আপনি সবার আপন, ভোট চলে গেলেই পর। কিন্তু তার মধ্যেও তো কিছু ভালো মানুষ নিশ্চয়ই আছে, নইলে এই সমাজটা চলছে কি করে? সমাজটা চলছে কোথায়? এই দেখুন না, এত রাত্রে আপনি এখানে একা একা আছেন দেখে এই ছেলে দুটো আপনাকে পাহারা দিচ্ছে যাতে খারাপ কিছু না ঘটে। অথচ আপনি যাকে ভোট দিয়ে এই সমাজের মাথায় তুললেন, তিনিও তো ভোটের আগে অনেক কথা বলেছিলেন, নারী সুরক্ষা, নারী অধিকার।
তিনি তার বলা কথাগুলো রাখার জন্য কি ব্যবস্থা করলেন? ঠিক ঠিক, তিনি তো এখন নাকে তেল দিয়ে টান টান হয়ে ঘুমোচ্ছেন। শুধু তিনিই ঘুমোচ্ছেন না, হ্যাঁ, জনগণও ঘুমোচ্ছে। আপনাদের মতন কেউ কেউ জাগছে, তাই তো এই সমাজটা ঢুকতে ঢুকতে টিকে আছে। আপনার মতো কেউ কেউ তো প্রতিবাদও করছে। পাগলের আবার প্রতিবাদ? আদম শুমারি হলে আমার মাথা কেউ গুনবে না, আমার ভোটও কেউ চাইবে না, তাই আমার প্রতিবাদের কোনো মূল্য নেই। আসছেন বোধ হয়, আসার সময় হলো না, এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। ওর হবে, তারই প্রস্তুতি নিচ্ছে রাত। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, একদিন সত্যের ভোর আসবে। চলিমা জননী, চলি গো বন্ধুরা। দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাবেন এখন? আমার কি কোনো চাল চুলো আছে এই পৃথিবীর পথে পথ হাঁটবো? না, মানে তবুও তো কোনো নির্দিষ্ট জায়গা থাকবে। নিরুদ্দেশ। আবার কবে দেখা হবে? যেদিন চাঁদের গায়ে চাঁদ লাগবে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, মায়ের পেটে ঝির জন্ম, মায়ের পেটে ঝির জন্ম, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আচ্ছা দাদা, বাড়িতে ঘুমিয়ে আছে পাড়া, জীবন শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? আচ্ছা দাদা, ওনাকে কি পাগল বলা যায়? না না, উনি আমাদের ঘুমন্ত মানবিকতা বা মনুষ্যত্বকে সমাজে একটা চর বসিয়ে গেলেন। দিদি দিদি, মনে হচ্ছে আপনাকে ফার্স্ট ট্রেনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ওই প্ল্যাটফর্মে লোকজনের আনাগোনা যেভাবে বেড়েছে, ওই বসার জায়গাটা কাটিয়ে দেখুন, আর একটি মেয়ে এসে বসবে। হ্যাঁ, দেখছি। একটু দেখো, কেমন একটা অস্বাভাবিক লাগছে না? দেখো যেভাবে ওই এদিকে ওদিকে তাকাচ্ছে। হ্যাঁ, কারোর জন্য অপেক্ষা করছে বোধ হয়। এই না না, তাহলে কিন্তু ও ওইভাবে তাকাতো না। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কিন্তু ঠিকই বলেছেন। আমার মনে হচ্ছে ও খুব ভয় পেয়েছে। বলছি কি, তোমরা একটু গিয়ে দেখো না গো। আমরা গেলে ও যদি আরো বেশি ভয় পেয়ে যায়, তার চেয়ে বরং এক কাজ করুন না, আপনি একটু এগিয়ে গিয়ে দেখুন না। আমরা এখানে থেকে লক্ষ্য রাখছি, কোনো অসুবিধা হচ্ছে আমরা নিশ্চয়ই চলে যাবো। এটা কিন্তু তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে থাকো, হ্যাঁ। আমি গিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ, একটু দেখুন, দেখুন। আচ্ছা দাদা, আমরা গেলে ওই মেয়েটা ভয় পেয়ে যাবে না? আমরা ডাকাত নয় তো। একজন মহিলা যার একজন মহিলাকে সব থেকে বেশি বিশ্বাস করেন রে। কিন্তু আমরা তো ওর কোনো ক্ষতি করবো না, মানে তাও ওর ভয়। না, আমরা জানি, অন্য লোকে কি সেটা জানে? তোর বা আমার গায়ে কি লেখা আছে যে আমরা ভদ্রলোক, আমরা সমাজ বিরোধী নই? কি আশ্চর্য, একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করতে পারে না। এই রবি, পৃথিবীর গভীরতর অসুখ এখন অপরাধ একজন করে, আর সন্দেহটা হয় সবার উপরে। ওই তো দিদির সঙ্গে মেয়েটা এমনিই আসছে। হ্যাঁ হ্যাঁ, আসুন। এসো না, কোনো ভয় নেই, এসো। দেখো না, খুব ভয় পেয়ে আছে। বসো না। কোনো কথাই তো বলছে না। বসো না, বসো। বলছি তোমার একটু জল খাবে? কি হয়েছে তোমার? আমাদের ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করবো না। দেখো, আমি তো এনাদের সঙ্গে আছি। আচ্ছা, আমি কি এনাদের ভয় পাচ্ছি? তাছাড়া তুমি যদি তোমার সমস্যার কথা আমাদের খুলে না বলো, আমরা বুঝবো কি করে? বলো না, বলো। তোমার কোনো ভয় নেই। আরে আমরা সবাই তোমাদের সঙ্গে আছি। হ্যাঁ বলো, তোমার কোনো ভয় নেই। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম মালা, মালা বিশ্বাস, বাড়ি নবগ্রাম। হ্যাঁ? নবগ্রাম? সেটা এখান থেকে অনেক দূরে। তুমি কিসে করে এলে এত রাতে? পিছনে একটা অটোর পেছনে, আর বাকিটা দৌড়ে।
দেখছো এই কলকাতায় যে এনজিও চালান, তোমার সব কথা শুনে এগুলো তোমাকে সাহায্য করতে পারবে। আমি কেন? এনারাও তো তোমাকে সাহায্য করতে পারবে। হ্যাঁ। বলো, তোমার মামারা কি করেছে? আমার বিয়ে দিতে চাইছে। আর তুমি বিয়ে করতে চাইছো না, তাই তো? আচ্ছা, তোমার বয়স কত বলো তো? 15 বছর। সে কি? আরে এটা তো বিয়ের বয়সই না। আরে এটা বিরাট অপরাধ। এখন তো বিয়ের বয়স 21 করে দেওয়া হয়েছে। এই সমাজে দাঁড়িয়ে এত অল্প বয়সে মানুষ বিয়ের কথা ভাবে কি করে? আচ্ছা, তোমার বাবা মা এতে মত দিলেন কেন? তারা তো মত দেননি। তাহলে বিয়ে হচ্ছে কি করে যদি তারা মত না দিয়ে থাকেন? তারা কেউ নেই মানে? বাবা বাইরের রাজ্যে কাজ করে। বছরে দুবার বাড়ি আসে। এই বছর তো তাও হলো। আমি ছোট থাকতেই আমার মা মারা যায়। তারপর থেকে মামারাই আমাকে মানুষ হ্যাঁ? করেছে। মানুষ করেছেন বলে কি তারা যা ইচ্ছা তাই করতে পারে? আচ্ছা, তোমার বাবা জানেন বিষয়টা? বাবার সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই। শুনেছি তিনি নাকি ভিন রাজ্যে গিয়ে আলাদাভাবে সংসার পেতেছেন। তাই আর আমাদের সাথে যোগাযোগ রাখার করে দিয়েছেন। আচ্ছা মালা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই বিয়েতে রাজি হলে না কেন? মানে তুমি কি জানতে যে তোমার বিয়ের বয়স হয়নি? আচ্ছা, তুমি স্কুলে যাও। যেতাম। নবগ্রাম গার্লস হাই স্কুলে ক্লাস 9 পর্যন্ত পড়েছি। তোমার পড়াশোনা করতে ভালো লাগে? লাগে তো। আমি আমাদের স্কুলে প্রত্যেক বছর একটা করে অসুবিধা হতো। আরে বাস, তাহলে তো তুমি আমার থেকে পড়াশোনায় অনেক ভালো। হ্যাঁ। তুমি তো একেবারে পড়াশোনায় যাকে বলে ওই আচার্য জগদীশচন্দ্র বসু ছিলে। আরে না দাদা, কি যে বলো না তুমি। শোনো, আমার তুমি যে রেজাল্ট বেরোনোর পর স্বয়ং হেড স্যার আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। কেন জানো মালা? 3 বার, ঠিক গুনে 3 বার ফেল করার পর কেউ যদি একবার পাস করে তাহলে সমাজে আনন্দ হয়। আর হেড স্যারও দেখলেন একটা পচা আম আমার ঝুড়ি থেকে কমলো, সেই আনন্দে কোথায় যেতে ফেলেছিলেন। আচ্ছা, আমি না হয় 3 বার ফেল করে একবার উচ্চ মাধ্যমিক পাস করেছি, তাহলে আমার গ্র্যাজুয়েশনটা বলো। আমাদের পাড়ার এক ক্লাসে একমাত্র গ্র্যাজুয়েট আমি। তার কারণ জানো মালা? দিদি তুমি কিছু অনুমান করতে পারো? না, মালা, তুই কি কিছু বুঝতে পারছিস? কিছুটা অনুমান করেছি। তবু দাদা, তুমি বলো তো রহস্যটা কি? কিরে রবি, বলে দি। আমি কি ডরাইতা তো ভিখারি রাগ হবে? ইনি উত্তরা বলি গায়ে জড়িয়ে মানে শরীরের না ভাইয়া, তুমি যখন এই ভিখারি রাঘবকে ভয় করো না, কথার কথা সব কথা কি এত সিরিয়াসলি নিয়ে চলে? বলো দিদি। চুপ কর। তুমি বলো ভাই। হ্যাঁ, ইনি শরীরের প্রতি অঙ্গে অঙ্গে উত্তর জড়িয়ে যেতে তার আবার একখানা লম্বা সূচিপত্র থাকতো, তাহলে কোনো এক চান্সে গ্র্যাজুয়েট হওয়ার আসল উপায়টা কি? হ্যাঁ ঠিক আছে দাদা, আমার প্রেস্টিজের ভলটিউবটা খুলে। দেখ রবি, দেখ তোর এই ভুল কাজটা কেমন এই মেয়েটার মুখে হাসি ফুটিয়ে দিল। হ্যাঁ দিদি, ভুল করলেও ও কিন্তু সব কিছু শেষ পর্যন্ত ঠিক করে দেয়। আচ্ছা মালা, তুমি আমার পড়াশোনা করতে চাও? চাই, কিন্তু মামার বাড়িতে থাকলে ওরা আমাকে পড়াশোনা করতে দেবে না। হ্যাঁ, তারা চান যত তাড়াতাড়ি ওই দায়মুক্ত হওয়া যায়। আচ্ছা, তুমি পড়াশোনা করে কি হতে চাও? তুমি একজন ভালো মানুষ হতে চাও। আমার মা বলতো পড়াশোনা করলে নাকি ভালো মানুষ হওয়া যায়। ঠিক বলতেন, এই ঠিক আমার মতন। হ্যাঁ, না করলেও কিন্তু হওয়া যায়। এই ঠিক আমাদের রবি যেমন। দেখো তো দিদি, তুই চুপ কর, তুই তো প্রথম ফোড়নটা কাটলি। মালা, তুই বল। আমি যদি ভালো মানুষ হতে পারি, ডাক্তার গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা করবো। আমাদের দেশে কত গ্রামের কত মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। আমার মায়ের মতো আবার মন খারাপ করে। হ্যাঁ, এখন তো তোমার মন ভালো রাখবি, তুমি মনে যা চাও সেটাই হতে পারবে। এই দিদি আমরা সবাই তোমাকে সাহায্য করবো। আমি পড়াশোনা করতে পারবো? পারবে। আচ্ছা, পড়াশোনা ছাড়া করতে ইচ্ছে করে? হ্যাঁ, করে। আমাদের দলে নাটক করবে আমাদের সাথে। কিন্তু সেটা ভীষণ কঠিন কাজ। আরে না, কে বলেছে কঠিন কাজ? কিচ্ছু কঠিন না। যদি দাদাকে দেখছো, তিনি সব শিখিয়ে দেবে। শোনো, আমার মতো ছেলেকে যদি দাদা শিখিয়ে দিতে পারে, তাহলে তো তুমি আমার থেকে পড়াশোনায় কত ভালো। তুমি পারবে না তা কি হয়? কিন্তু আমি তো নাচ, গান, কবিতা কিছুই জানি না। আরে সব কিছু শেখানোর লোক আছেন আমাদের দলে। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। আর আমি কথা দিচ্ছি, এতে তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, উল্টে আরো ভালো হবে। আচ্ছা বেশ। আচ্ছা মালা, তুমিও তো আমাদের এই কাজের মধ্যে সাহায্য করতে পারো। আমি কিভাবে সাহায্য করবো? কেন? তোমার মতন এই এলাকায় যেসব মেয়েরা পড়াশোনা করতো বা পড়াশোনা করতে চায়, কিন্তু বিশেষ কারণবশত ছাড়তে বাধ্য হয়েছে, তাদের নাম ঠিকানা জোগাড় করে কিভাবে পড়াশোনা করার ব্যাপারে উৎসাহিত
তুমি একা করবে কেন? আমরা সবাই তোমার সাথে আছি, আমরা তোমাকে সাহায্য করবো। কিন্তু এখানকার মানুষের যা অবস্থা, তাতে বহু মানুষই কাজে বাধা দেয়। ওরে বাবা, বাধা দিলে বাঁধবে লড়াই। আমরা মাত্র 3 জন। আরে আমাদের নাটকের দলে সবাই থাকবে, সেখানে তো প্রায় 20 জন আছে। কিন্তু এই কজন মানুষ মিলে কি একটা গোটা গ্রামের বিরুদ্ধে লড়াই করতে পারবো? আচ্ছা মালা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ওই মাঠে নেমে খেলতে শুরু না করলে কি করে বুঝবে যে তুমি হারবে নাকি তুমি জিতবে? হয়তো তুমি ভাবছো এই কাজে আমি তোমাদের পাশে কেউ এসে দাঁড়াবে, কিন্তু পরে হয়তো তুমি দেখবে বহু মানুষ তোমাদের পাশে এসে দাঁড়াবে। দেখো দেখো, আমরা যখন এই এনজিও কাজটা শুরু করি না, তখন কিন্তু আমরা সংখ্যায় ছিলাম মাত্র 7 জন। আর এখন আমরা সংখ্যায় প্রচুর। হ্যাঁ, আমরা যখন আমাদের নাটকের দল শুরু করি না, তখন সংখ্যায় ছিলাম মাত্র 2 জন। ওই রেজিস্ট্রেশনে গভর্নিং বডিতে নাম দেওয়ার লোকই খুঁজে পাচ্ছিলাম না। খবর তো মালা, আজকে আমাদের সেই নাটকের দলের সদস্য সংখ্যা 20 পা। আসলে কি জানো মালা, মানুষ প্রথমে কোনো ভালো কাজে সাহস দেয় না। কিন্তু কিন্তু ধীরে ধীরে যখন মানুষ বুঝতে পারে কাজটা গুরুত্ব, তখন সবাই একজন হয়। হ্যাঁ, আঘাত সমালোচনা এসব না আসলে যে কোনো গঠনমূলক কাজই হয় না মালা। বিরাট ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সেদিন যদি আমাদের দেশের বীর বিপ্লবীরা রুখে না দাঁড়াতো, তাহলে আজও কি আমাদের গোলামি করে যেতে হতো। এই তো এক রকমের স্বাধীনতার লড়াই। দেখো দেখো, তুমি মামার বাড়ি থেকে এখানে পালিয়ে এলে তোমার স্বাধীন ইচ্ছায় বাধা পড়েছে। তুমি ভাবো তো, এই তোমার মতো কত মেয়ে আছে যাদের ইচ্ছার বিরুদ্ধে জুয়া করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, অথবা লেখাপড়া ছাড়িয়ে দেওয়া হচ্ছে। লড়াইটা তোমার একা নয় মালা, লড়াইটা অনেকে। কিন্তু শুরুটা করবে তুমি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, ও ভাই মাঝি, পাল তুলে তুই দে রে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়া দড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। কারণ কেউ নাই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার শুনো মহাশয়। আর একটা আজে বাজে কথা বললে আজ তোমার একদিন কি আমার একদিন। কোনো বাজে কথা বলতে আসিনি ভাইটু, কাজের কথা বলতে এসেছি। তোমাদের এই কাজের সঙ্গে আমি আছি। জীবনে তো একটাও ভালো কাজ করলাম না, তাই জীবনটা চলে যাওয়ার আগে অন্তত একটা ভালো কাজ করে যায় ভাইটু। মালা, তোমার এভাবে সাহস হচ্ছে না? একজন অন্ধকারে থাকা মানুষ আলোর কথা বলছে। কিন্তু এরকম একজন মাতালকে সাথে নিয়ে গেলে মানুষ তো আমাদের কথা শুনবেই না, উল্টা আমাদেরই ভুল বুঝবে। হ্যাঁ, মাতালদা, আমি বলছি কি, এই মদ খাওয়া কিন্তু আপনাকে ছাড়তে হবে, নইলে এই ভালো কাজে কিন্তু মানুষ এগিয়ে আসবে না। ঠিক আছে, আজ থেকে আমি এই মদ ছেড়ে দিলাম। আজ থেকে আমার নাম মাতালদা নয়, কালিয়া। মালা, তুমি একজন মানুষকে বদলে দিলে। বদল তো সোজা জিনিস নয়, বদল আনতে হয়। সে বদল একা কখনো আসে না। হ্যাঁ, সেই জন্যই তো আমরা সংঘবদ্ধ হবো বলে কথা বলছি। কথা বলে কি হবে, কাজ করতে হবে, কাজ। আমরা কাজে করব বলেই কথা বলছি। হিংস্র হবে না এই বন্ধুরা সমাজে। আপনি কি এই তীরে বসে শুধু সমালোচনাই করবেন, নাকি ওই সমুদ্রে তুফান আছে জেনেও আমাদের নৌকায় সহযাত্রী হবেন? হলো এ ছোকরা, আমি কথায় নয়, আমি কাজে বিশ্বাসী। বেশ, আমিও তোমাদের নৌকা সহযাত্রী হলাম। দেখি তোমরা ভেসে থাকো না ডুবে যাও, আমার কোনোটাতেই কিছু যায় আসে না। এরকম একজন পাগল মানুষ যার কিছুতেই কিছু যায় আসে না, এরকম মানুষকে নিয়ে সাধারণের কাছে গিয়ে বোঝাবোটা কি করে? হ্যাঁ, বলছি পাগলদা, হ্যাঁ। আপনার এই পাগলামি ছদ্মবেশটা খুলে রাখতে হয় না? পাগলামির ছদ্মবেশ খুলে রাখবো, বেশ খুলে রাখলাম। তাহলে আজ থেকে আর আমি তোমাদের পাগলদা নই, আজ থেকে আমি রঞ্জন। হিমালা, একটু একটু করে তো আমাদের দলের সদস্য সংখ্যা বাড়ছে, সাহস বাড়ছে। কাজটা করতে পারবে? পারছে
ভয় পাবে না তো? ভয় পেলে কিন্তু আমরা সবাই তোমার সঙ্গ ছেড়ে দেবো। তাহলে আবার আমি মাতাল প্রেমিক, উনি পাগল হয়ে যাবে। ভয় পাবে না তো? ভয় পাবে না তো? ভয় পাবে না তো? ভয় পাবে না তো? ভয় পাবে না পাবে না তো? তো? ভয় পাবে না 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 তো? তাড়াতাড়ি বলো, আমার ট্রেন আসছে। অন্তত আজ রাতের পরীক্ষার নতুন খবর নিয়ে বাড়ি ফিরি। আজ সেগুলো আজ এক ঝটকায় ছিঁড়ে ফেললাম। কথা দিচ্ছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই লড়াই আমি ছাড়বো না। সাবাস! তুমি আমার নেত্রী। দিদি, দিদি বলছি সারা রাত তো চলে গেল, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম নন্দিনী। তোমার নাম কি ভাই? তুমি নন্দিনী হলে আমি বিশু পাগল। বনের পাখি মনের আনন্দে রে হানি রে 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 আমায় ছেড়ে দে রে দে সারা বনের পাখি মনের আনন্দে রে হানি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে শ্রাবণ ধারা। এক মিনিট, এক মিনিট। আপনি তো বোধহয় নাটকের নির্দেশক। আচ্ছা, আপনি কত সহজে সবকিছুর সমাধান করে দিলেন, কিন্তু বাস্তবে সবকিছুর সমাধান কি এত সহজে হয়? এই দেখুন, সমাধান করাটা না এই নাটক বা কোনো শিল্পের দায়িত্ব। কি হলে ভালো হতো বা কি হলে ভালো হয়, এইটা দেখানোই হচ্ছে নাটক বা শিল্পের কাজ, যাকে বলে নন্দন তত্ত্ব। বুঝলেন? বুঝলেন না? আসি। কত সহজে আসি বলে বিদায় নিলেন, কিন্তু বাস্তব তো বলছে অন্য কথা। এত সহজে কি 2 2 4 হয় না হচ্ছে? রোজ সকালে যখন আমরা গরম চায়ের সাথে খবরের কাগজটা খুলি, তখন কোনো না কোনো খুন, কোনো না কোনো ধর্ষণ, এই দিয়েই কিন্তু আমাদের দিনের শুরুটা হচ্ছে। আর আমরা কি করছি? না, খবরের কাগজ না পড়া যায় না, দেশটা কিছু হবে না, এই নেতাগুলো কোনো কাজের না, এই বলে নিজের কাঁধ থেকে দায়িত্বটা নামিয়ে যেতে ফেলে দিচ্ছে। সব দায় কি নেতাদের? সব দায় কি প্রশাসনের? না, আসলে যখন অন্যের বাড়িতে আগুন লাগে না, তখন আমরা কিন্তু কেউ ভাবি না। যখন নিজের বাড়িতে আগুন লাগে, তখন আমাদের শিরদাঁড়াটা সোজা হয়। যতক্ষণ না নিজেদের বাড়িতে আগুন লাগছে, ততক্ষণ পর্যন্ত আমাদের শিরদাঁড়া সোজা করতে কষ্ট হয়, ব্যথা। একটু সংঘবদ্ধ হন না, দেখুন না একজোট হয়ে সংঘবদ্ধ হয়ে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় কিনা। আপনারা সংঘবদ্ধ হলে কোনো বেনো জল ঢুকতে পারবে না। একটা নাটক, একটা গান, একটা আবৃত্তি, একটা কবিতা কতটুকু করতে পারবে? আপনারা পারবেন। আপনারা যদি সংঘবদ্ধ হন, তাহলে সমাজটা ভালো থাকবে। আমরা ভুলে যাই যে আমরাও এই সমাজের একটা অঙ্গ। এই সমাজকে, অর্থাৎ এই বৃহৎ পরিবারকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আমাদের নাটক এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লাগে বন্ধুদের জানাবেন। আসুন, অভিনেতা, নির্দেশক, সমস্ত কলা কুশলীরা আসুন, দর্শকের অভিবাদন গ্রহণ করুন। ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা বাঁধন বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে
ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, হারে রে 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 আমায়। আমরা আজ খুব আনন্দের সাথে জানাচ্ছি গোবরডাঙ্গার বিখ্যাত এবং অন্য ধরনের নাটকের প্রচলন শুরু করেছিল যে সংস্থা হাটুরা চিত্রপট, তারা আমাদের স্কুলের সাথে আজকে একটি কর্মশালা বা তোমাদের জন্য কর্মকাণ্ড আয়োজন করেছে। বেশি কিছু বলবো না, খালি পরিচয় করব যে আমাদের এই কর্মকাণ্ডের যিনি কর্ণধার রিজু আমার বন্ধু, ওকে আমি মাইক খুলে দিচ্ছি, ওই তোমাদেরকে বলবে তোমাদের কি করে ওয়ার্কশপটা করবেও। অনেক ধন্যবাদ আদিবাসী শিশু কল্যাণ বিদ্যাপীঠ এই বিদ্যালয়কে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই ব্যাসদেব আর আমার বন্ধুর প্রতি। ও আমাদের এই সুযোগটা করে দিয়েছে। এখানে আমার আরেক বন্ধু আছে, বাল্যবন্ধু রাজীব। তো এর জন্য এবং সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তোমরা এই কর্মশালায় অংশগ্রহণ করছো। আমরা প্রথমে হাটুরা চিত্রপটের পক্ষ থেকে আমাদের আদিবাসী শিশু কল্যাণ বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী ব্যাসদেব পাল মহাশয়কে উত্তরীয় ফুল, মিষ্টি এবং স্মারক দিয়ে বরণ করে নেব। তোমরা একটু জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। এই কর্মশালায় আমাকে যারা সহযোগিতা করবেন তারা চিত্রপটের সব অভিনেতারা রয়েছেন, শঙ্খদীপ, সুরজিৎ, সন্দীপ, আমার কাকা তপন রায়চৌধুরী। এরা এই কর্মশালা পরিচালনায় সহযোগিতা করবেন। ঠিক আছে, আমরা শুরু করছি। আমি মাইকটা ছেড়ে দিচ্ছি, কেননা মাইকে অসুবিধা হয়। শোনো, আওয়াজ হচ্ছে কেন? নাটকের ইংরেজিটা কেউ জানো? ইংরেজিতে নাটককে কি বলে? হাসিকে বলে। তোরা জানিস? দুটো জিনিস বলে, একটা হচ্ছে ড্রামা আর একটা জিনিস বলে সেটা হচ্ছে প্লে, PLAY, প্লে। বলতো প্লের আর একটা বাংলা দেখ, তো একই শব্দ দুটো মানে, বুঝতে পেরেছিস? প্লে মানে খেলা, প্লে মানে নাটক। তার মানে আমরা খেলতে খেলতে নাটকে যাবো। ঠিক আছে? আচ্ছা, তোরা তো আজকে সকালে ঘুম থেকে উঠেছিস, ঘুম থেকে উঠে স্কুলে এসেছিস। আমাকে যে কোনো দুটো হাত তুলবি। হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠা থেকে এই স্কুলে আসা পর্যন্ত বা এখন পর্যন্ত কি কি করেছিস কে বলতে পারে? বলতে পারবি? বিদিশা, তোরা ওদের কারণ মনে নেই যে দিন দিন কি করে? বিদিশা বলবে। আয়, চলে চলে বন্ধুদের সবাই যেন শুনতে পায়। ঘুম থেকে উঠলি ঘুম থেকে উঠে উঠে বসি না, ঘুম থেকে উঠে স্কুলে আসি।
মধ্যে কেউ বলতে পারবে এমন একজনকে দেখেছিস যার ভাষা তুমি যেটা পারলি তোর বয়স কত? 9 আমার থেকে 30 বছরের ছোট। আমি পারবো না। তুমি এখানে আমার থেকে ভালো। বাজার বলো আমার একটা বয়সের মানুষ ভেরি গুড। আচ্ছা তোরা এখান থেকে মাস্টার তো উঠে একটু হাত তোর দেখি একটা মজার খেলা খেলবো। আচ্ছা লাইন করে দাঁড়ায়, লাইন করে দাঁড়ায়, এখানে একটা লাইন করে এখানে দাঁড়ায়। যে যার পেছনে ওইভাবে না ওইভাবে না। আচ্ছা এখানে দাঁড়ায়। ঠিক আছে আর কোথাও এবার তুই যে পেছনে আছিস কেউ কারোর পেছনের দিকে তাকাবে না, ঠিক আছে? কথা নয়। কেউ কারোর পেছনের দিকে তাকাবে না, সবাই সামনে তাকাবে। এই কি করছে তোমার দেখার দরকার নেই, আমি লাস্ট থেকে কথা বলতে নেই। এইখান থেকে শুরু হবে, তুমি ওকে ওকে এরকম করে দেখে ধর তুই একটা কোনো মুভমেন্ট, মুভমেন্ট মানে কি অঙ্গভঙ্গি। ওই জায়গা কি হয় আজকে মানে শব্দ করবে না, যাতে ও না বুঝতে পারে, ওরা কেউ না বুঝতে পারে। দাদা তুই করে দেখা, করে দেখা, করে দেখা, করে দেখা। বলে না করে না, তোকে বলছি দেখ ভালো করে দেখ। আচ্ছা এবার তুই আর এইবার ওদের দিকে ফের তুই যেটা দেখিয়েছিস সেটা দেখ, আর তুই যেটা করেছিস সেটা দেখ। এবার আমি বলে একটা ছবি আঁকবো, ওরা ছবি হিসেবে নাম কি লিখতে পারে? ছবি আছে দেখো। তাই তো আস্তে গাছ অনেক উপকার করে। আচ্ছা তোমার সাইডে রয়েছে কি গাছ কাটার পক্ষে, তুমি গাছ কাটার পক্ষে 3টে কথা বলবে, ঠিক আছে? আর তুমি এই যে কথাগুলো বলবে তার বিপক্ষে গাছ কাটা মানে উচিত নয় সেটা বলবে, ঠিক আছে? আচ্ছা ফার্স্টে তোমাকে দিয়ে শুরু করি। গাছ কাটা আমাদের দরকার, কেন দরকার একটা বলো।
ভগ্নকে মনে হ্যাঁ মানে ও তোমাকে বলতে বলে আছে হ্যাঁ মানে তোমরা দুজন বাজি ধরেছো তুমি যদি বলতে পারো তোমাকে লজেন্স দেবে ঠিক আছে তো ভালোভাবে বলতে হবে গাছ কাটা কেন দরকার কিছু মাথায় আসছে তাহলে এই টেবিলটা বানানোর জন্য কি করতে হবে গাছ কাটতে হবে তাই তো আচ্ছা এই যাচ্ছে গাছ কাটার পক্ষে বলবি গাছ কাটা কেন দরকার গাছ কাটা গাছ নাও কাটতে হতে পারে ঠিক আছে ওষুধের জন্য গাছ কাটতে হতে পারে গাছের শিকড় দরকার গাছের কাজগুলো সামলাতে ইত্যাদি দরকার ঠিক আছে আচ্ছা তুমি বলে দিয়েছে গাছ কাটা মানে ওষুধের জন্য গাছ কাটা দরকার তুমি বলো কেন দরকার ঠিক আছে ভাবলেই বলবে এখান থেকে ছাতু নেবে আর গ্লাসে ফেলতে হবে না এখানে ছাতু আছে তোমার গ্লাসে জলও আছে ছাতু নেবে এখানে চামচ আছে চামচকে বলে দিয়ে খাবে ঠিক আছে চেষ্টা করো অভিনয় করার চেষ্টা হ্যাঁ না আচ্ছা তুমি গ্লাস এখানে চলে এসেছে গ্লাসে থাকে গ্লাসটা বড় আর নাও এখানে চামচটা চলে আসবে হ্যাঁ ঠিক আছে তাহলে গ্লাস যদি তোমার হাতে সুবিধা হচ্ছে গ্লাসটা নিতে তুমি বাদ দিতে পারো আর কি করে হলো গ্লাস এখানে ছিল গ্লাসটা কাছে দিয়েছো গেছিলে গ্লাসটা কাছে আচ্ছা ঠিক আছে ব্যাস এবার জলের দিকে সব কিছু হয়ে যাবে আর তোমাকে এবার আমি অন্য একটা কিছু করবো ঠিক আছে এটা কি আছে ঠিক আছে এখানে আপেল আছে এখানে ছুরি আছে এখানে প্লেট আছে ঠিক আছে এখান থেকে আপেল নেবে এখান থেকে ছুরি নেবে ছুরি আপেলটা কাটবে এটা ফার্স্টে প্লেটে রাখবে তারপর এখান থেকে একটা করে খাবে ঠিক আছে একটু করে রাখবে এখানে আচ্ছা এখানে আপেলটা রয়েছে ছুরিটা নিতে এটা এরকম করে কাটবে আপেলটা এরকম ধরো ছুরিটা ধরো ফার্স্টে আপেলটা ধরো আপেলটা না ধরতে হবে না সাবধানে ধরতে হবে আপনাকে কাটবে ঠিক আছে এখান থেকে কিছু কাটবে স্কুলে আসতে ইচ্ছা করছে মাকে একটা লিখতে বাহানা কিছু নেই যে মা আমার স্কুলে যেতে ভালো লাগবে না শরীরটা ভালো লাগবে না ইচ্ছা করছে না খেলাধুলা করে মাকে বলি তখন মা বকাবকি করে না স্কুল যেতে হবে কি হয়েছে কিন্তু বলে তুই সেই মা তুই সেই ছেলেটা বলি যে মা আমি আজকে স্কুলে যাবো না তোকে প্রমাণ করতে হবে শরীর খারাপ নয় কিন্তু শরীর খারাপ বিকেলে একটা খেলার ব্যাপার আছে পাড়ার মাঠে একটা বন্ধুদের সঙ্গে ম্যাচ আছে তুই সেই ছেলেটা বুঝতে পারবে দেখেছি করিস তো এটা করিস না বাড়িতে মাকে বলিস তো ধর আসলে পাড়ায় একটা খেলা হবে সেই খেলায় তুমি খেলবি স্কুলে গেলে মেজাজ দিয়ে বলতাম না কিচ্ছু হচ্ছে না ধর এই রোলটা করতে হবে পরের নাটকে তোকে আমরা দেখে নিয়ে যাবো এই মায়ের রোলটা তোকে করতে হবে সেইভাবে বাহানা করতে হবে তো তোকে কারণ সাহায্য ছাড়াই এরা উচ্চারণ হতে পারে
কেউ একটা এদেরকে বলে দেয় ভালো করে বলো ঠিকভাবে বলেছি যেভাবে না দেখ এইটা হচ্ছে বলার প্রকৃত নিয়ম আমরা একটা দিকে যাবে একটা জিনিস দেখবি আর ওদের কেউ যখন ডাকে নাম প্রলয় বাড়িতে মামলার ছেলে তুলে বলছি বন্ধুরা যখন ডাকে কেউ কেউ প্রলয় বলেই ডাকে দেখবি প্রলয় বলে ডাকে না কি বলে ডাকে হ্যাঁ তাহলে রপালাটা কি এমনি এমনি ডাকে রপালাটা উচ্চারণ করতে গেলে জিভ লাগে এই যে অ আ ভিডিওটা খালি দেখি পরে একদম মনে সিনেম্যাটিক মনে হবে। হ্যাঁ দুই তিন বলে দিবি না কেউ বলবি না আমার স্কুলে পেয়ে যেতে বড় 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 আসলে তোরা এত আসতে বলছিস ঠিক আছে